দুপুরের আকাশে রোদ ঝলমল করছে, কোথাও কোথাও সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চারপাশে সবুজ ধানের মাঠ, মাঠের ধার দিয়ে সারি সারি গাছ। মাঝে মাঝে শালিক আর দোয়েল পাখির ডাক ভেসে আসছে। মাঠের ধারে একটা মাটির বাড়ি। বাড়িটা সাদামাটা, টিনের ছাউনি দেওয়া, বারান্দায় বাঁশের খুঁটি। ঠিক বাড়ির পাশেই টিনের বেড়া দিয়ে ঘেরা একটা গরুর খামার। খামারের ভেতরে গরুর খাবারের জন্য ইট দিয়ে বানানো সেট। সেটের সামনে গরু বাঁধা আছে মজবুত খুঁটির সাথে। খামারে মোটে 6টা গরু। গরুগুলো মোটা তাজা, কারো গলায় ঘণ্টা বাঁধা, তার ঝংকারে টুংটাং শব্দ ভেসে আসছে। বিমল খামারের সামনে দাঁড়িয়ে আছে। সে খামারের গরুগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ওদিকে রঘু মাঠের দিক থেকে মাথায় একটা খড় ভর্তি ঝুড়ি নিয়ে আসছে। রঘু এসে খামারের ভেতর প্রবেশ করে গরুর সামনে ঝুড়ি নামিয়ে দেয়। গরুগুলো মুখ নামিয়ে একসঙ্গে খেতে শুরু করে। তাদের চিবানোর শব্দে খামারের চারপাশ যেন আরো জীবন্ত হয়ে ওঠে। কে রে বিমল, হঠাৎ করে তুই? তা কি খবর রে? ভালো। তোর খামারের গরুগুলো তো বেশ মোটা তাজা হয়েছে দেখছি। হ্যাঁ রে, মহাদেবের কৃপায় সব ভালো চলছে। তাই নাকি? বেশ তো। তা হঠাৎ করেই তোর খামার দেখতে ইচ্ছা হলো নাকি? তা বটে, তবে একটা কাজেই তোকে ধরতে এলুম। কাজ? তা কেমন কাজ? আজ সকালে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনেছি। তুই তো সারাদিন খামারের গরু নিয়ে ব্যস্ত থাকিস, সন্ধ্যায় আমার বাড়িতে আসিস। তোর বৌদি তোকে নেমন্তন্ন করে যেতে বলেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আসবই। বড় ইলিশ মাছ কিনেছিস, না গেলে হয় নাকি? এখনই তো আমার জিভে জল চলে এসেছে রে। আরে শুধু কি ইলিশ মাছ, সাথে পাঁঠার মাংস আছে রে। দুই বন্ধু আজ কবজি ডুবিয়ে খাবো। আগের দিনের কথা মনে পড়লে আবার ফিরে যেতে ইচ্ছে করে। আমরা দুই বন্ধু আগে একসাথে কত খেয়েছি, আজ আবার কতদিন পর একসাথে আমরা খাবো। ভাবতেই একেবারে খুশিতে মন ভরে যাচ্ছে। দুজনেই হাসতে হাসতে খামারের সামনে দাঁড়িয়ে গল্প চালিয়ে যায়। গরুগুলো খেতে খেতে মাঝে মাঝে হাম্বা হাম্বা করে উঠছে। সন্ধ্যার আকাশে তখন হালকা আঁধার নেমে এসেছে। চারিদিকে শীতল বাতাস বইছে আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। বিমলের ঘরে একটা লণ্ঠন জ্বলছে, হলুদ আলোয় ঘরটা ঝিকমিক করছে। বিমলের ঘরের ভেতর মাটির মেঝেতে একটা পরিষ্কার মাদুর পাতা। মাদুরের ওপর থালা সাজানো, সামনে ধোঁয়া ওঠা ভাত, ইলিশ মাছের ঝোল, ডাল আর পাঁঠার মাংস রাখা। ঘরটায় লণ্ঠনের আলোয় আপ্যায়নের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। বিমল রঘুকে পাশে বসিয়ে প্লেটে ভাত তুলে দিচ্ছে। নে রঘু, একটু বেশি করেই খা, কিচ্ছু মনে করিস না। আহ, কি দারুণ! ইলিশ মাছের গন্ধ তো একেবারে মন ভরে যাচ্ছে রে। কেমন স্বাদ তা একবার খেয়ে বলবি। তোর জন্যই কিন্তু কষ্ট করে কিনলুম। রঘু পাত থেকে ভাতের গ্রাস তুলে মুখে দিল। আহ, দারুণ হয়েছে রে বিমল। বৌদি তো একেবারে রান্নার ওস্তাদ। হ্যাঁ রে, সেটা অবশ্য ঠিকই বলেছিস। তোর বৌদি কিন্তু
খুব ভালো রাঁধে। হ্যাঁ, এই জন্যই তোকে ভালো বন্ধু বলি। আজকে রাতটা একেবারে জমে গেল। রঘু হাত চেটে পুটে খেয়ে জলের পাত্র হাতে নিয়ে জল খেয়ে উঠে পড়ে ঢেকুর তুলতে তুলতে। ওফ, খুব খেয়েছি, এই শরীরটা একেবারে ভারী হয়ে গিয়েছে। সন্ধ্যায় এসে খেতে বসলুম, আর এখন দেখ না রাত নেমে এসেছে। আমাকে এখন যেতে হবে রে, গিয়ে আবার গরুগুলোকে দেখতে হবে। আরে ঠিক আছে, যাবি যাস, একটু বস না, গপ্প সপ্প করি। রাতের অন্ধকার তখন পুরোপুরি নেমে এসেছে। বিমলের ঘরের ভেতর তখনও একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। হলুদ আলোয় আলোকিত হয়ে আছে ঘরটা। খাওয়া দাওয়া শেষ করে বিমল আর রঘু খাটের ওপর বসে গল্প করছে। বাইরে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। বাইরে কুকুরের মাঝে মাঝে ডেকে ওঠার শব্দও ভেসে আসছে। খাওয়ার পর থেকে রঘুর চোখে এক ধরনের ঝিমঝিম ভাব। সে কথা বলতে বলতে বারবারই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে। আহ বন্ধু, খুব ভালো খাইয়েছিস, খুব ভালো খেয়েছি রে। আহ, দারুণ হয়েছে খাবারগুলো। একটু থেমে আবার বলে, কিন্তু এবার কথাটা স্পষ্ট নয়। শুনে মনে হচ্ছে গভীর ঘুমে বিভোর হয়ে কথা বলছে। বন্ধু, সত্যি বলছে, আজকের মতো খাওয়া অনেকদিন খায়নি। খুব দারুণ হয়েছে। ভালো লেগেছে শুনে আমারও মন ভরে গেল রে রঘু। ঠিক আছে বন্ধু, তাহলে উঠি। আমার শরীরটা কেমন জানি ঝিমঝিম করছে, একটু ঘুমাতে হবে। তবে তার আগে খামারে গিয়ে গরুগুলোকে দেখে আসি। হ্যাঁ, তারপর খামারে পাশের ঘরে শুয়ে পড়ব। রঘু আস্তে আস্তে খাট থেকে নামছে। বিমল তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রঘু, তুই আমাকে মাফ করে দিস বন্ধু। অভাবে পড়ে তোর সাথে এই অন্যায়টা করতে বাধ্য হলাম। আমার টাকার খুব দরকার, তাই এই কাজটা করা। রঘু বিমলের বাড়ি থেকে বের হয়ে গ্রামের পথ ধরে হাঁটা দিল। রাস্তা তখন একেবারেই ফাঁকা, নির্জন। রাস্তার দুধারে ঝোপঝাড়ের ওপর দিয়ে জোনাকিরা ছোটাছুটি করছে। রঘুর চোখ একেবারে লেগে আসছে। সেই আধ বোঝা চোখ নিয়ে খামারের দিকে সে এগিয়ে যায়। রঘু খামারে গিয়ে গরুগুলোর দিকে একবার তাকায়। গরুগুলো তখন শান্তভাবে খাচ্ছে। তারপর খামারের পাশে ছোট্ট ঘরে গিয়ে চৌকির ওপর শুয়ে পড়ে। বিভোর ঘুমে লুটিয়ে পড়ে সে। গভীর রাত, প্রায় 2টো বাজে। চারিদিক নিস্তব্ধ। আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে। হাওয়া থেমে গেছে। শুধু দূরে কোথাও একটা আধটা শেয়ালের হুক্কা হওয়ার ডাক শোনা যাচ্ছে। খামারের পাশে লণ্ঠনের আলো নিভে গেছে। চারপাশে অন্ধকার। ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে দুজন লোক আস্তে আস্তে খামারের দিকে এগিয়ে আসে। তাদের মুখ বাঁধা গামছা দিয়ে পায়ের শব্দ যেন তারা মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছে। খামারের ভেতরে বাঁধা গরুগুলো হঠাৎ ফোঁস ফোঁস শব্দ করে মাথা তোলে। ঘন্টার টুংটাং শব্দ কানে বাজতে থাকে। গরুগুলো এরকম লাফাতে শুরু করেছে কেন রে? হ্যাঁ, রঘুটা তো টের পেয়ে যাবে।
খুব সাবধানে জলদি তাড়াতাড়ি কাজটা ছাড়তে হবে। মুখের গামছা বাঁধা লোক দুটো তড়িঘড়ি করে খামারের ভেতরে প্রবেশ করে। গরুগুলো আতঙ্কে হাম্বা হাম্বা করে ওঠে। কেউ দড়ি ছিঁড়ে পালাতে চাইছে, কেউ পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছে। চোরেরা দ্রুত দড়ি খুলে তাদের টেনে নিয়ে যাচ্ছে। গরুর খুরের শব্দ, ঘন্টার আওয়াজ, আতঙ্কে কাঁপতে থাকা শব্দ সব মিলিয়ে খামারের ভেতরটা ঝাঁঝিয়ে তুলছে। কিন্তু রঘু তখনও খামারের পাশের ঘরেই ঘুমোচ্ছে। সে কিছুই টের পেল না। গরুগুলোকে টেনে নিয়ে দুজন লোক মিলিয়ে গেল অন্ধকার মাঠের ভেতর। ভোরের আলো ফুটছে, আকাশে হালকা লালচে আভা, গাছের পাতায় শিশিরের ফোঁটা টপ টপ করে পড়ছে মাটিতে। শালিক আর দোয়েলের ডাকে ভোরের নিস্তব্ধতা ভেঙে গেল। প্রতিদিন এই সময়েই রঘু তার স্ত্রীর ঘরে আসে, একটু গল্প করে, সারাদিনের কাজের কথা বলে। কিন্তু আজ সে আসেনি। রঘুর স্ত্রী ঘরের মাঝখানে দাঁড়িয়ে একা একা কোনো ভাবনায় মশগুল হয়ে পড়েছে। কি ব্যাপার, প্রতিদিন সে তো এই সময় ঘরে আসে, আজ তো এলো না। তবে কি এখনো ঘুম থেকে ওঠেনি? গোয়াল ঘর থেকেও তো কোনো শব্দ শোনা যাচ্ছে না, গরুগুলোরও কোনো ডাকাডাকি নেই। এই কেমন ব্যাপার? সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরের দিকে পা বাড়ায়। এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। সে কি, সত্যিই কি ঘুম থেকে ওঠেনি নাকি আজ? নাকি শরীরটা ভালো লাগছে না ওর? যাই, এগিয়ে গিয়ে দেখি একবার। রঘুর স্ত্রী আস্তে আস্তে এগিয়ে আসে গোয়ালে। সেখানে নজর পড়তেই চোখ দুটো কপালে ওঠে। গোয়াল একেবারেই ফাঁকা, কোথাও কোনো গরু নেই। তার বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস ভারী হয়ে ওঠে। ওগো, ওগো, শুনছো? শুনছো? বলি খামারে একটি গরুও নেই, তাড়াতাড়ি বাইরে এসো। কি গো, বলি আমার কথা শুনতে পাচ্ছ না? আরে তাড়াতাড়ি বাইরে এসো। রঘুর স্ত্রী বাইরে থেকে চিৎকার করছে, কিন্তু রঘুর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করবার মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে যায়। সে থমকে দাঁড়িয়ে পড়ে। চৌকির ওপর রঘুর নিথর দেহ পড়ে আছে, মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে। চোখ দুটো স্থির, নিঃশ্বাস নেই, শরীর ফ্যাকাশে সাদা হয়ে গেছে। দৃশ্যটা দেখে তার চারপাশ যেন অন্ধকার হয়ে আসে। ওগো, ওগো, তোমার এ কি হলো? এ কি হয়ে গেল? হে ভগবান, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! ওইদিকে গোয়ালে একটাও গরু নেই, আর এদিকে আমার স্বামী। আমাকে এভাবে নিঃস্ব করে তুমি চলে যেতে পারো না, পারো না, পারো না। সে চিৎকার দিয়ে কান্না শুরু করে। তার কান্নার আওয়াজে চারিদিকে নিস্তব্ধতা ভেঙে যায়। তার আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। একে একে গ্রামের লোকজন রঘুর ঘরে ভিড় জমায়। কেউ স্তম্ভিত হয়ে যায়, কেউ হাঁ করে তাকিয়ে থাকে। কান্নার শব্দে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই অশান্ত হাহাকার করে ওঠে। দেখুন, দেখুন আপনারা, আমার কি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে আমার। কে করলো আমার এত বড় সর্বনাশ? কে করলো? আমার স্বামীকে মেরে খামার থেকে সব গরু নিয়ে গিয়েছে। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। বাবা, তুমি শান্ত হও। এত বড় সর্বনাশ যে করেছে তোমার, ভগবান তার ভালো করবে না। রঘুর স্ত্রীর কান্না আর হাহাকার মিলে গেল
গ্রামের বাতাসে। রাত তখন গভীর। বিমলের ঘরে কুপির ক্ষীণ আলো টিমটিম করছে। চারপাশে অন্ধকার, শুধু খাটের ওপর ছড়ানো কিছু টাকার বান্ডিল। ঝলমল করে উঠছে আলোয়। বিমল আর তার সঙ্গী মাটির ওপর বসে আছে। তাদের চোখ দুটো লোভে চকচক করছে, ঠোঁটে হিংস্র হাসি। দেখেছিস এতগুলো টাকা দান মেরে যদি এমন রোজগার করা যায় তাহলে আর কিছুই দরকার নেই রে বিমল। হ্যাঁ, তা বটে, একটা রাতেই কপাল খুলে গেল। কিন্তু শোন, এখানেই থামলে চলবে না, আরেকটা দান মারতে হবে। কোথায়, কখন? সামনে অমাবস্যার রাতে। জানিস তো, অমাবস্যার রাতে যদি চুরি করে ধরা না পড়িস তাহলে সারা বছর ধরা পড়বি না। আর 3 দিন পর অমাবস্যা। আর এইবার আমরা মোড়লের বড় খামারে দান মারবো। হ্যাঁ, সেখানে অবশ্য 2জন পাহারাদার থাকে, আর সেটা যদিও দুশ্চিন্তার বিষয়, তবে ওটা ম্যানেজ করতে পারলেই হবে। ঘরের ভেতর টাকার করকরে শব্দ, লোভে জলজল করা 2 জোড়া চোখ, আর বাইরের নিস্তব্ধ রাত। 2জন সামনাসামনি বসে আছে, মাঝখানে টাকার বান্ডিল। টাকাগুলো তারা নাড়াচাড়া করছে। ঠিক সেই সময় হঠাৎ করে জানালা দিয়ে একটা কালো জমাট বাঁধা হাওয়া টাকাগুলোকে উড়িয়ে দিয়ে ছোঁট করে দরজা দিয়ে বেরিয়ে গেল। অমাবস্যার অন্ধকার যেন আগাম সংকেত দিচ্ছে নতুন বিপদের। 2 জনে আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল। কিরে, এটা কি জিনিস গেল? দেখলি না কেমন অদ্ভুত? হ্যাঁ রে, বুঝতে পারলুম না। অস্বাভাবিক জিনিস, হাওয়ার মতো কিন্তু জমাট বাঁধা। হাওয়া তো এরকম হয় না। আর শব্দটা কেমন শুনলি? 2 জনে একটু আতঙ্কিত হয়ে উঠল। বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। তারপর আবার নিজেদেরকে সামলে নিল। দুপুরে সূর্যের আলো হেলে পড়েছে পশ্চিমে। খামারের সামনে দাঁড়িয়ে আছে মোড়ল রামেশ্বর প্রতাপ। তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে ওড়না, গলায় মোটা চেন, চোখে মুখে দম্ভ। তার সামনে লাঠি হাতে 2জন পাহারাদার দাঁড়িয়ে আছে। খামারের ভেতরে অনেকগুলো গরু খুঁটির সাথে বাঁধা। মাঝে মাঝে লেজ নেড়ে মাছি তাড়াচ্ছে। আবার কেউ কেউ হাম্বা হাম্বা করে ডেকে উঠছে। শোনো হে, আজ তো অমাবস্যার রাত নামতে চলেছে। এই রাতে কিন্তু গরু ছাগল চুরি হয় বেশি। তোরা 2 জনে কি ঠিক মতো পাহারা দিতে পারবি? বাবু, চেষ্টা তো অবশ্যই করব, কিন্তু এখন চোর ডাকাতের উপদ্রব অনেক বেড়ে গেছে। হ্যাঁ বাবু, আমাদের 2 জনের সঙ্গে যদি আর 2 জন লোক থাকতো তাহলে পাহারা দিতে সুবিধা হতো। যা লোক লাগে রেখে দে, তোদের মজুরির কথা ভাবতে হবে না, সেটার জন্য তো আমি আছি। যা লোক লাগে তোরা সঙ্গে নিয়ে নে তোদের সুবিধা মতো। আজ রাতের খামারের পাহারা শক্ত থাকতে হবে, একটা গরুরও যেন আঁচড় না লাগে। মোড়ল গম্ভীর চেহারায় চারপাশে তাকালেন। তার চোখে দীর্ঘ সংকল্প। যতই চোর ডাকাতের উপদ্রব বাড়ুক না কেন, আজ তার খামারের গরুগুলো অক্ষত থাকবে। আজ অমাবস্যা রাত। আকাশে 1 ফোঁটা চাঁদের আলো নেই। চারিদিকে শুধুই অন্ধকার, আর মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ ডাক। গ্রামে একটা কথা প্রচলিত, অমাবস্যার রাতে
যদি কেউ চুরি করতে পারে আর ধরা না পড়ে, তবে সারা বছর তাকে আর কোনোদিন ধরা যাবে না। এই বিশ্বাসকে আঁকড়ে ধরেই আজ বিমল আর তার সঙ্গী বেরিয়েছে গ্রামের দাপটে মোড়লের গরুর খামারের দিকে। খামারের চারপাশে 4 জন পাহারাদার টহল দিচ্ছে। বিমল আর তার সঙ্গী মুখে গামছা পেঁচিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। এই রে, এখানে তো আগে 2 জন পাহারাদার ছিল, এখন দেখছি 4 জন লোক আছে এখানে। গরু চুরি করা তো একেবারে অসম্ভব। মোড়ল তো দেখছি খুব সজাগ হয়ে গিয়েছে, কিছু টের পেয়েছে নাকি? চিন্তা করিস না, আমরা একটা কৌশল বের করব। কি কৌশল? শোন, তুই খামারের পেছনের দিকটায় গিয়ে কান্নাকাটি শুরু কর। চেঁচিয়ে বলবি, বাঁচাও বাঁচাও, আমি বিপদে পড়েছি। পাহারাদাররা তোর ফাঁদে পা দেবে, আর ওরা যখন সেদিকে যাবে আমি এদিকে এসে গরুগুলোর দড়ি খুলে নেব। বুদ্ধি তো মন্দ না রে বিমল। চল চল তবে শুরু করি। 4 জন পাহারাদার খামারের সামনে টহল দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে খামারের পিছন দিক থেকে কান্নাকাটির আওয়াজ তাদের কানে আসে। বাঁচাও বাঁচাও, আমি খুব বিপদে পড়েছি, কেউ আছো দাদা? বাঁচাও বাঁচাও আমাকে। পাহারাদাররা চমকে ওঠে। হেই, তোরা কান্নাকাটির আওয়াজ শুনতে পেলি? কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। চল চল, কেউ বিপদে পড়েছে বোধ হয়। হ্যাঁ, কান্নার আওয়াজ তো ওদিক থেকেই আসছে। চল চল, তাড়াতাড়ি চল। সবাই একসঙ্গে গেলে এদিকে কে দেখবে? যদি কোনো ডাকাত হয়ে থাকে তাহলে তো ওইদিকে একজন গিয়ে লাভ নেই। আমরা 3 জন যাই, আর একজন এখানে থাক। অন্ধকার রাতে লণ্ঠন হাতে 3 জন পাহারাদার সেই দিকে দৌড়ে চলে গেল। এদিকে একজন পাহারাদার লাঠি হাতে খামারের সামনে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সে খামারের ডান পাশে অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সেই একজন পাহারাদারও সেদিকে চলে যায় দেখতে। খামারের সামনে ফাঁকা পেয়ে বিমল নিঃশব্দে খামারের ভেতর প্রবেশ করে গরুর দড়ি খুলতে শুরু করল। গরুগুলো অস্থির হয়ে ওঠে, ছটফটানি শুরু করে। ঘন্টার টুংটাং শব্দে অমাবস্যার রাতটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক সেই সময় হঠাৎ কেমন যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। চারিদিকে অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। খামারের পাশে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে। বিমল কাঁপতে কাঁপতে সেই দিকে তাকায়। বিমলের চোখ বড় বড় হয়ে যায়, সে কাঁপতে শুরু করে। কে 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 ওখানে? বিমল কাঁপতে কাঁপতে টর্চ লাইট বের করে হাত উঠিয়ে আলোর দিকে ধরতেই যা দেখে তাতে তার হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে রঘু। ফ্যাকাশে মুখ, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, ঠোঁটের কোণে সাদা ফেনা, নিথর শরীরের মতো টলছে, যেন মৃত্যু ফিরে এসেছে প্রতিশোধ নিতে। আরে রঘু, তুই এখানে কেমন করে? না না, এ হতে পারে না। আমি তো তোকে। বিমলের হাত পা কাঁপতে শুরু করে, তার বুক ধরফর করতে থাকে, তার কপালে ঘাম জমে যায়, ভয়ে চোখ বড় বড় হয়ে ওঠে। তার রক্তে ঠান্ডা স্রোত বইয়ে দেয় রঘুর আত্মার ভয়ঙ্কর উপস্থিতি। এই বিশ্বাসঘাতক বেঈমান, তুই তুই কি করেছিলি বল দেখি? এখন গলা আটকে যাচ্ছে কেন? তুই বন্ধু নামের কলঙ্ক। এই পৃথিবীতে কেউ আর বন্ধুকে বিশ্বাস করবে না।
তুই যা করেছিস আমার সাথে এটা যখন জানবে। রঘু, আমাকে মাফ করে দে ভাই। আমি তোকে মারতে চাইনি। আমি খুব নিরুপায় হয়ে পড়েছিলাম। আমার শুধু টাকার দরকার ছিল, তার জন্যই সেদিন তোকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তোর গরুগুলো চুরি করার জন্য। কিন্তু আমি ভাবতেই পারিনি যে তুই আর উঠবি না, একেবারে চিরদিনের জন্য ঘুমিয়ে যাবি। বিশ্বাস কর বন্ধু, আমি এটা চাইনি। তুই তোর মতো বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে বলছিস? কোনোদিন না। তোর টাকার দরকার ছিল, আমাকে বলতিস, আমি তোকে টাকার ব্যবস্থা করে দিতাম। কিন্তু তুই তা করলি না। তুই নিজের স্বার্থের জন্য একেবারে আমার জীবনটাই শেষ করে দিলি। আজ তোকে আমি ছাড়বো না। তুই লোভী হয়ে গেছিস। লোভ তোকে গিলে খেয়েছে। তোকে বাঁচিয়ে রাখলে আমার মতো অনেক পরিবার ধ্বংস করবি তুই। আত্মার এই সব কথা শুনে বিমল বুঝতে পেরেছে তার আজকে আর রক্ষে নেই। সে গলা ছাড়িয়ে প্রাণপণে চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। বিমলের চিৎকার অন্ধকার চিরে পাহারাদারদের কানে পৌঁছে গেল। তারা ছুটে খামারের মধ্যে প্রবেশ করে দেখে এক ভয়ঙ্কর আত্মা বিমলের সামনে দাঁড়িয়ে। তারা ভয়ে থমকে গেল, হতবম্বের মতো হাঁ করে তাকিয়ে থাকলো। আজ এখানে পুরো পৃথিবীর মানুষ আসলেও আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোকে এখানেই শেষ করব। রঘুর আত্মা বিমলের আর কোনো কথাই শুনল না। সে হাওয়ায় ভাসতে ভাসতে বিমলের দিকে এগিয়ে আসে, তারপর হাতটা লম্বা করে তার গলা টিপে ধরে। সেখানে পাহারাদারগুলো হতবম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে, তারা কিছুই বলতে পারছে না। রঘুর আত্মা বিমলের গলা টিপে ধরে তাকে হাওয়ায় ভাসিয়ে তোলে। ছেড়ে দে আমাকে, মারিস না। রঘুর আত্মা বিমলকে মেরে খামারের বাইরে ছিটকে ফেলে দেয়। সে মাটিতে ধাম করে পড়ে যায়। রঘুর আত্মা গর্জে ওঠে, আজ আমার আত্মা শান্তি পেল। আজ আমি এই বিশ্বাসঘাতককে শেষ করতে পেরেছি। এইরকম বিশ্বাসঘাতকের পাল্লায় কেউ যেন আর না পড়ে, কেউ যেন আর না পড়ে। সেই অমাবস্যা রাতের অন্ধকারে খামারের পাহারাদারগুলো শুধু হাঁ করে সেই দৃশ্যটা দেখল। কিছুই করতে পারল না তারা। আর রঘুর আত্মা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল।